বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর দেখলাম প্রথম দিকে হল পাওয়া যায় না, তবে মিছিলে যাওয়ার বিনিময়ে হলের গণরুমে কিংবা বারান্দায় থাকা যায়। এই কথা মাকে জানাতেই হলে উঠতে নিষেধ করে দিল। আরও বলল এমন একটা বাসা নিতে যাতে সে ঢাকা এলে আমার সাথেই থাকতে পারে। আমি বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি বাসা খুঁজতে লাগলাম। অনেক খোঁজার পর লালবাগ এলাকায় একটা বাসা মিলল, গৌর শহীদের মাজারের ঠিক পেছনের গলি। কয়জন থাকবা? আমি একাই থাকবো আঙ্কেল, মাঝে মাঝে আম্মু এসে থাকবে। ও, ব্যাচেলার পোলাগো ভাড়া দেয়া খুব রিস্কি। আমারে আবার কোনো ঝামেলার মধ্যে ফালাইও না মিয়া। না না, কি বলেন, একদম টেনশন করবেন না। হ, টেনশন তো করবার চাই না, টেনশন আয়া পরে। আচ্ছা, এই লও চাবি, নিজের বাসা মনে কইরা পরিষ্কার পরিচ্ছন্ন কইরা রাখো। আর আমার বাসায় থাকবা, এলাকায় বুক উচাইয়া চলবা। আমার নাম কইলে এলাকার ছিনতাইকারী ভি তোমারে ধরবো না। হ্যাঁ, তই ভাড়া কইলাম 10 তারিখের মধ্যেই দেওয়ান লাগবো, নইলে পরের মাসে সোজা বিদায়। হ্যাঁ, জি আঙ্কেল, সেটা নিয়ে কোনো সমস্যা হবে না। বাসাটা পেয়েও আমি দুইটা বিষয়ে অবাক না হয়ে পারলাম না। প্রথমত, ব্যাচেলর জেনেও এত সুন্দর একটা বাসা ভাড়া দিল, আর দ্বিতীয়ত এত কম টাকায় বাসা পাবো ভাবতেও পারিনি। পরের দিনই আমি বাসায় উঠে গেলাম। 3 তলা বাসা, নিচের 2 তলা গোডাউন হিসেবে ভাড়া দেওয়া হয়েছে। সন্ধ্যার পর থেকে আমি ছাড়া আর কোনো মানুষ থাকে না এই বাড়িতে। সব মিলিয়ে এমন একটা নিরিবিলি বাড়ি আমার দরকার ছিল। নতুন বাড়িতে দিন বেশ ভালোই কাটছিল, তবে একটা সমস্যা হলো, রাত হলেই আমার ঘরটা একটু বেশি ঠান্ডা হয়ে যেত। ভালোই হতো, বাইরে যে প্রচণ্ড গরম, অথচ এসি ছাড়াই আমি ঠান্ডার আরাম পাই। আরেকটা ব্যাপার, প্রতিদিন সকালে প্রথম দেখা হতো বাড়িওয়ালার সাথে, অথচ সে এই বাড়িতে থাকেই না। লালবাগ কেল্লার পাশে ওনাদের আরেকটা বাড়ি আছে, সেখানে থাকে। ঘুম থেকে উঠেই আমার খোঁজ খবর নিতে এখানে চলে আসে। আমি ভালো আছি কিনা, আমার কোনো সমস্যা হচ্ছে কিনা এসব জিজ্ঞেস করে। কথা বলার সময় বাড়িওয়ালার চেহারায় একটা অন্যরকম দুশ্চিন্তার ছাপ দেখতে পাই। তবে আমি যখন বলি কোনো সমস্যা নেই, তখন ভদ্রলোকের চেহারা দেখে মনে হয় যেন বুকের উপর থেকে 10 মনের একটা পাথর সরে গেল। বাড়ির দেয়ালের সাথে একটা টং দোকান, প্রতিদিনই যাওয়া হয়। আর এই বাড়িতে থাকি বলে দোকানের সাথে একটা সখ্যতা হয়ে গেছে। কি মিয়া, নতুন বাসা কেমন লাগতেছে? ভয় টয় পান না তো আবার? কি বলেন, ভয় পাবো কেন? বেশ ভালোই আছি। নতুন বাড়িতে 2 সপ্তাহ ধরে আছি, কিন্তু মনে হচ্ছে 2 দিনও হয়নি। কি কোন? আপনি কি ঠিক কইতাছেন? বেঠিকের কি হলো, চাইলে আপনিও আমার সাথে একদিন থাকতে পারেন। রাতের বেলা বাসাটা একেবারে এসির মতো ঠান্ডা হয়ে থাকে। না না ভাই, আমার মরার ভয় আছে। যাই না শুই না ওইরকম বাড়িতে আমি 1 মিনিটও থাকবার পারুম না। ওই রকম বাড়ি মানে? একটু ক্লিয়ার করে বলেন তো, ঘটনা কি? বাড়িওয়ালাও রোজ এসে আমাকে জিজ্ঞেস করে কেমন আছি, ভয় পাচ্ছি নাকি। ব্যাপারটা আমার কাছে কেমন যেন রহস্যময় মনে হচ্ছে। রহস্যের কিছু নাই, আপনি ভালো আছেন, ভালো থাকেন। আপনারে কইলে আপনি পরে এই বাসা ছাইরা দিবেন, পরে বাড়িওয়ালা আইসা আমার এই দোকানে তুলে দিব। অনেক পীড়াপিড়ির পর যা বলল তার সারমর্ম হলো, আমি যেই ফ্ল্যাটে থাকি সে ফ্ল্যাটে নাকি একটা ভূত থাকে। ঠিক ভূত না, মহিলা ভূত, সোজা ভাষায় পেতনি। একটা মেয়ে নাকি ওখানে মারা গিয়েছিল, নাম ছিল মিলু। মিলুই নাকি ভূত হয়ে আসে। এর আগে এই ফ্ল্যাটে 1 সপ্তাহের বেশি কেউ নাকি থাকতে পারেনি। আমি সপ্তাহ 2 কিভাবে আছি এই নিয়ে দোকানের বিস্ময়ের শেষ নেই। আমি তো কথাটা হেসেই উড়িয়ে দিলাম। বাসায় আসার পর ব্যাপারগুলো নিয়ে আমি একটু চিন্তা করতে শুরু করলাম। যতই হেসে উড়িয়ে দেই না কেন, নিজের মনের ভেতর একটু ভয় কিংবা সন্দেহ ততক্ষণে তৈরি হয়ে গেছে। হয়তো সত্যিই কিছু একটা আছে এখানে। তবে রাতের বেলা কিংবা মাঝে মাঝে খুব বেশি খিদে পেলে বাইরে যেতে ইচ্ছে করে না, তখন ঘরেই কিছু বানিয়ে নিই। সেদিন খিচুড়ি রেঁধেছিলাম, বাসনগুলো রেখে দিয়েছিলাম সকালে পরিষ্কার করব বলে। কিন্তু ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় উঠেই ক্লাসে চলে যাই। কিন্তু বাসায় এসে দেখি সেগুলো পরিষ্কার করা। আমার মনে হয়েছিল হয়তো আমি পরিষ্কার করে রেখে গিয়েছিলাম, ভুলে গেছি। যাক, আমি আর বেশি চিন্তা করলাম না। যেই থাকুক, যদি সত্যিই থেকে থাকে তাহলে সে যে আমার কোনো ক্ষতি করবে না সেটা আমি বুঝতে পারছি। যদি ভয় দেখাতো তাহলে এতদিন সামনেই চলে আসতো, আড়ালে থাকতো। একদিন
ক্যাম্পাস থেকে ফিরতে একটু রাত হয়ে গেল। খুব ক্লান্ত ছিলাম। দরজা থেকেই জামা কাপড় খুলতে শুরু করলাম। লক্ষ্য কেবল বিছানা। আগে ঘন্টাখানেক ঘুমাবো, তারপর অন্য কিছু চিন্তা করা যাবে। ক্যাম্পাস থেকে খেয়েই ফিরেছি, তাই রান্নার চিন্তা নেই। আমি জুতা মোজা খুলে খুলে এদিক ওদিক ছুঁড়ে ফেলতে ফেলতে শোবার ঘরের দিকে এগোচ্ছি। ঠিক তখনই এত অগোছালো কেন আপনি? কণ্ঠটি শুনে আমার পুরো শরীর কেঁপে উঠল। কিছুক্ষণ কোনো কথা বলতে পারলাম না, একেবারে চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। নিজেকে বোঝাতে চেষ্টা করলাম আমি আসলে ভুল শুনেছি। ঘরে কে আসবে? আমিই তো দরজা খুলে ঘরে ঢুকলাম। লক্ষ্য করলাম আমার পাটা খানিকটা কাঁপছে। ঘরের তাপমাত্রাও অনেক কম, বেশ শীত শীত লাগছে। হয়তো কেউ আমার ঘরে আছে। মিলু নয়তো? নিজেকে বোঝালাম মিলু আমার কোনো ক্ষতি করবে না। ও একটা ভালো ভূত, ভালো পেতনি, সুইট পেতনি। কিন্তু তাতে খুব বেশি কাজ হচ্ছিল না। হৃৎপিণ্ডের গতি ক্রমান্বয়ে বাড়তে লাগলো। অনেক সাহস সঞ্চয় করে পেছনে তাকালাম। কে কে কথা বললো? এরপর মেয়েটার এমন অদৃশ্য কণ্ঠ শুনলাম বেশ কয়েকবার। আমার অগোছালো জীবনের জন্য মৃদু শাসন। এছাড়া এখন সে আমার ঘর গৃহস্থালির প্রায় সব কাজই করে রাখে। এতে তার প্রতি কেমন যেন একটা আগ্রহ অনুভব করলাম। আমি আবিষ্কার করলাম যে মেয়েটাকে আমার আর মোটেই ভয় লাগছে না, বরং তাকে নিজের খুব কাছের একজন মনে হচ্ছে। একদিন আমি ক্লাসে যাওয়ার আগে একটা ছোট্ট নোট রেখে গেলাম আমার অগোছালো কাপড়ের গাদার উপর। আমি তোমাকে দেখতে চাই। নিজের কাছেই কিছুটা হাস্যকর শোনালো যে আমি একটা পেতনির সাথে দেখা করতে চাচ্ছি। লোকে শুনলে কি ভাববে? ক্যাম্পাস থেকে ফিরে এসেও তার কোনো খোঁজ পেলাম না। তবে আমার কাপড়গুলো ঠিকই গোছানো ছিল। রাতের বেলা ঘুমাতে যাবার আগে হঠাৎ জানালার দিকে চোখ পড়ল। একটা ছায়ামূর্তি দেখতে পেলাম। বুকের ভেতর ধক করে উঠল। পরক্ষণেই সামলে নিলাম নিজেকে। ভালো করে দেখার জন্য জানালার দিকে এগিয়ে গেলাম। ভয়ে ভয়ে জানালার ছিপি খুললাম।